আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কিভাবে খুব সহজেই জয় করা যায় তার মধ্যে আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তো পাবাই, পাশাপাশি কিভাবে খুব সহজেই টপ মেরিট পজিশন করবা সেই টেকনিকগুলো তোমাকে বলে দিব যে তুমি আসলে কিভাবে টপ মেরিট করতে পারো, টপ পজিশনে আসতে পারো, তোমার নামটা একবারে উপরে কাতারে থাকবে, সেই সিস্টেমটা কীরকম বা কীভাবে তোমাকে পড়তে হবে সবগুলো আজকে ক্লাসে বলে দিব। প্রিয় ভাইরা, একটু দ্রুত আমাদের সাথে যুক্ত হবা। A to Z একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কীভাবে পড়লে টপ করতে পারো, তুমি চান্স পাও ভাইয়া। ছবিতে কোশ্চেন হার্ড হয় না, ছবিতে অনেক সহজ কোশ্চেন হয়, বলে দিচ্ছি। জাস্ট তুমি কি একটু পরিশ্রম করতে হবে এবং একটি গাইডলাইন ফলো করতে হবে, তাহলে দেখবা চান্স তো পাবাই, ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারবা, একবারে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। প্রিয় ভাইরা, একটু দ্রুত আমাদের সাথে যুক্ত হবা। হ্যাঁ, ওকে, দেখতে পাচ্ছি আমার সাথে প্রিয় ভাইরা সবাই যুক্ত হচ্ছে। আজকে আমি তোমাকে একেবারে সব কিছু ভেঙে ভেঙে বলে দিব, এটা পড়ো, এই টপিকটা পড়ো, এই টপিকটা পড়লে তুমি কমন পাবা, সুন্দর মতো তোমাকে আমি আস্তে আস্তে বলে দেবো ভাইয়া, ঠিক আছে? ওকে, এই যে দেখতে পাচ্ছি আমার প্রিয় ভাইরা সবাই দ্রুত চলে আসতেছো। হ্যাঁ, আমরা একেবারে আমি বলে দিচ্ছি তোমাদেরকে একবার শুরু থেকে কিভাবে। দেখতে পাচ্ছ আমাদের স্বপ্নের আমাদের যে ড্রিম ক্যাম্পাস যেটা আছে এসইউ ক্যাম্পাসে, এই শহীদ মিনার তোমরা যারা আসছো সামনে পরীক্ষা দিবা, আর যারা সেকেন্ড টাইমার তারা হয়তো পরীক্ষা দিয়েছো, ক্যাম্পাসের মধ্যে সৌভাগ্য হয়েছে তোমাদের, এই ক্যাম্পাসটা তোমাদের হোক, এই যে ক্যাম্পাসের কাঠামোটা তোমাদের হোক, এই বিশ্ববিদ্যালয় তোমাদের হোক। আগামী 4টা বছর আমাদের হয়তো পড়াশোনা আমরা চলে আসছি, একবার আমরা এখানে চলে আসছি, হয়তো কিছুদিন পর চলে যেতে হবে, এই ক্যাম্পাসটা তোমাদের হবে, এই আমরা যাবো তোমরা আসবা, এটা হচ্ছে ক্যাম্পাসের পৃথিবীর সৌন্দর্য নিয়ম আর কি, পৃথিবীর একটা নিয়ম আর কি এরকম। প্রিয় ভাইরা, একটু দ্রুত আসো আমাদের সাথে। এই তো দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছে আমাদের সাথে ইতিমধ্যে। ওকে, আশা করি সব কিছু আমার ঠিকঠাক শোনা যাচ্ছে। প্রিয় ভাইরা, একটু কমেন্ট করে বলবো যে এবার সব কিছু শোনা যাচ্ছে, ঠিকঠাক আছে, এবং কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছ, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়টাকে জয় করার জন্য কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছ একটু কমেন্ট করে জানাবো আমাদেরকে, ঠিক আছে? ওকে, এই তো সবাই চলে আসছো, ইমরান বাবু চলে আসছো, রিশা বলে আসছো, কাসফিয়া আইনিন চলে আসছো। কাসফিয়া হলে আইনিন হয়তো সেকেন্ড টাইম আর থার্ড টাইম আর দিবে হয়তো, চলে আসছে, জানি না ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম আর হয়। ওকে ভাইয়া, ওকে, তাহলে দেখতে পাচ্ছ এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্নটা তুমি যখন বুঝতে পারবা, এই বিশ্ববিদ্যালয়ে পানির মতো সহজ লাগবে তোমার কাছে। আমি একেবারে বলতেছি ভাই, প্রত্যেকটা ক্লাস শুরুতে এসে বলি যে এই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সহজ, আসলে সহজ, প্রমাণ দিব। এই কোশ্চেনগুলো যেগুলো দিচ্ছে আমি আমার একটাও নিজের হাতে বানানো না, একটাও অনেকে বানাই দেয় নাই, একটাও তোমার হচ্ছে আমি বা তোমাদের অনেক কেউ বানাই দেয় নাই, সবগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, একাডেমিক সেক্টর বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যারা প্রশ্ন প্রণয়ন কমিটি যারা আছেন তারা করেছেন, তারা এই প্রশ্নগুলো দিয়েছেন, আমার নিজের হাতে তৈরি করা না। আমি আবার বলতেছি, আমি আগে স্বীকার করে নিচ্ছি যে প্রশ্নগুলো তোমাদেরকে আজকে দেখাবো, যে টপিকগুলো তোমাকে আজকে বলে দিব, সবগুলো টপিক হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটি ভর্তি কমিটি সিলেক্ট করেছে, ওরা এই টপিক থেকে পরীক্ষা প্রশ্ন দিয়েছে, বুঝতে পারছো? তাহলে আজকে যে ক্লাসটা আমার ক্লাস না, এই ক্লাসটা হচ্ছে ওই ভর্তি কমিটি যারা আছে তারা হচ্ছে ক্লাসটা করাবে। যে টপিকগুলো বারবার তোমাদেরকে আমি স্মরণ করে দিই, বারবার তোমাদের বলে দেই, এই টপিকটা পড়বা, এই টপিকটা গুরুত্ব দিবা, ঠিক আছে ভাইরা? তাহলে হ্যাঁ, দেখতে পাচ্ছ সব কিছু ঠিকঠাক। ওকে, হ্যাঁ, সবাই ঢাকা, কেউ ময়মনসিংহ থেকে, কেউ রাঙামাটি থেকে আসছো, কেউ খুলনা, কেউ তোমার হচ্ছে নীলফামারী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছ। ওকে, তাহলে আমি প্রশ্নের প্যাটার্নটা দেখাবো একেবারে। আমি কি বলবো, এই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য তোমাকে বলতে হবে না, বা আমাকে বারবার তোমাকে ভিডিওতে বলতে হবে না, এই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য তোমরা অহরহ দেখেছ, তোমরা যারা ক্যাম্পাসে আসছো তারা উপলব্ধি করতে পারছো যে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য কীরকম। এই বিশ্ববিদ্যালয়ে অনেকে বলে সাপ আছে, আমি এই 4-5 বছর হয়তো সাপ দেখেছি, ছোটো ছোটো সাপ দেখেছি, বড় সাপও দেখেছি, আমি এরকম নিউজ পাই নাই যে সাপে কামড় দিয়ে মানুষ মেরে ফেলছে। আমি এখনো প্রায় 4-5 বছর ধরে ক্যাম্পাসে আছি, এই ক্যাম্পাসে এখন এরকম নিউজ পাই নাই যে সাপে মেরে খেয়ে মানে কামড় দিয়ে ছাত্র মারা গেছে, এরকম আমি শুনি নাই আর কি, বুঝছো? আমি শুনি নাই, নাকি আমার শোনার দুষ্প্রাপ্যতা আছে সেটা একটা বিষয়, আমি শুনি নাই, তোমরা শুনছো কিনা আমিও জানি না। সাপে কামড় মারা গেছে, ভয় পেও না, সাপ হবে জয়, সব কিছু জয় হয়ে যাবে ইনশাল্লাহ।
ওকে, তাহলে দেখো আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা একেবারে সুন্দর, একেবারে বেসিক থেকে। দেখো আমি প্রতিবারই তোমাদেরকে বলে থাকি যে পরীক্ষায় দিবস থেকে পরীক্ষা বরবাদ। এই যে জিকের ক্ষেত্রে যেই টপিকগুলো তোমাদের না বললেই নয়, জিকের ক্ষেত্রে যে টপিকগুলো না বললেই নয়, এক হচ্ছে কি, এক হচ্ছে দিবস। কি ভাইয়া, বিভিন্ন দিবস থেকে প্রতি বছর একটি করে প্রশ্ন আসতেছে, সেটা হোক আন্তর্জাতিক, সেটা হোক জাতীয় দিবস, যেটাই হোক না কেন প্রতি বছর একটি করে দিবস থেকে প্রশ্ন আসতেছে। তার মানে কি, তার মানে আমাদের কি সংকেত দিচ্ছে এটা, মানে প্রতি বছর একটি করে প্রশ্ন আসতেছে মানে কি আগামী বছরের সংকেত, মানে সংকেত আমাকে এটা দিচ্ছে আমাদের পূর্বের জন্য আমাদের শিখিয়ে যায় আমাদের ভবিষ্যৎ কি হবে, আমাদের ভবিষ্যৎ কি হবে, অর্থাৎ অতীত আমাদের শিখিয়ে দেয় আমাদের ভবিষ্যৎটা কি হবে। অতীত আমাদের কি, এই যে আজকে তুমি যে কাজকর্মগুলো করছো এগুলো যদি অলসভাবে কাটিয়ে দাও তাহলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হবে। আজকে যদি প্রোডাক্টিভ একটা দিন কাটাতে পারো তাহলে ভবিষ্যৎটা সুন্দর হবে। তার মানে কি, অতীত যেই দিনগুলো চলে গেছে এই দিনগুলো আমাকে শিখাই দেয় আমার ভবিষ্যৎটা কীরকম হবে। তার মানে এই পরীক্ষা কমিটি, ভর্তি কমিটি, সিওর ভর্তি কমিটি প্রতি বছর একটি করে দিবস থেকে প্রশ্ন দিয়েছে। তার মানে হচ্ছে কি, ভবিষ্যতেও দিবস থেকে একটা প্রশ্ন আসবে। সংস্কৃতে বুঝতে পারছো? প্রশ্নটা ধরো, আস্তে আস্তে ধরা শিখো যে কোন টপিক থেকে বাইরে প্রশ্ন দিচ্ছে, কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে, এই টপিকটা ধরার চেষ্টা করো। আরে ভাই ধরলাম সব মিলে 20টা বা 30টা দিবস আছে, 20 সর্বোচ্চ 30টা দিবস আছে, মানে যেগুলো মেইন ইম্পর্টেন্ট। এখন তুমি যদি পড়ো যে পা পোষে পা মোছার দিবস, এটা পড়লে হবে, ভালোবাসার দিবস কবে, এগুলো বললে হবে। এগুলো তুমিও জানো, আমিও জানি, এগুলো পরীক্ষা আসবে না, এগুলো পরীক্ষা আসার মতো না। ভালোবাসার দিবস পরীক্ষা এগুলো দিবে না, দিতে পারে সুন্দরবন দিবস খাবে, এটা দিতে পারে, বুঝতে পারছো? ডিম খাওয়ার দিবস খাবে, আসে মাঝে মধ্যে, বাট তুমি বুঝতে পারবো যে আসলে তোমার কাছে কোনটা গুরুত্বপূর্ণ। এরকম গুরুত্বপূর্ণ 20 থেকে 30টা দিবস আছে, 20 থেকে 30টা দিবস আছে। সুন্দর মতো আস্তে আস্তে একটা দিন একটা করে মুখস্থ করবা, একদিন একটা করে মুখস্থ করবা, 5-6 দিন পরে এগুলো আবার রিভিশন দিবা। একটা মার্ক, মানে 30টা বলে একটা মার্ক তুমি কম পাইতেছো, বুঝতে পারছো? ওকে, তাহলে তুমি চেষ্টা করবো এইভাবে আস্তে আস্তে করে একটা করে দিবস পড়ে ফেলতে। আমি আবার বলতেছি, আমি প্রতিদিন চেষ্টা করবো একটা দিবস মুখস্থ করতে। ওকে, জিজ্ঞাসা করা বান্ধবী একটা টেক্সট করে বললা, বান্ধবী বলতো তোমার হচ্ছে 18 ডিসেম্বর কি দিবস, 10 ডিসেম্বর কি দিবস, 5 জুন কি দিবস, হ্যাঁ বলতো বান্ধবী, দেখি জিজ্ঞাসা করবা, বান্ধবী হইলো তোমারও হইলো, বন্ধুর হইলো তোমার হইলো, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। যেমন আমাদের সেকেন্ড টাইম যে গোল্ডেন ব্যাচের যে গ্রুপটা আছে, গ্রুপের মধ্যে দেখি অনেকে জিজ্ঞাসা করে দিবসটা কবে, এই দিবসটা কবে, পরীক্ষাগুলো আসে। তাহলে দেখো এই দিবস পড়বা। এখন আসি এই প্রশ্ন উত্তর আসি, এখন আমরা এই প্রশ্নের উত্তর আসি ভাই। দেখো কি বলছে, বাসানচর, এই যে একটা চর, এই যে একটা চর, এই চরটা কোথায়? বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, বাগেরহাট। এখন খেয়াল করো ভাইয়া, ওকে, তাহলে কি বলছে যে ভাষাঞ্চর, কি চর ভাই? ভাষাঞ্চর। ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত? ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত? এই ভাষাঞ্চরটা হচ্ছে যে চরটা আমরা তোমার হচ্ছে, মানে যে চরটা, এই চরটা যে জায়গায় আছে সেটা হচ্ছে কোথায় তোমার হচ্ছে, আমরা ওইটাকে দিবস মানে একটা বিভাগ হিসেবে বিবেচনা করি, বিভাগ চাই আর কি। সেটা কোথায়? সেটা হচ্ছে নোয়াখালীতে। সেটা কোথায়? নোয়াখালীতে। ওকে, তাহলে ভাষাঞ্চর কোথায়? ভাষাঞ্চর হচ্ছে নোয়াখালীতে। এবং প্র্যাকটিসটা দেখবো, ব্যাখ্যাগুলো দেখবো, আসলে কিরকম ব্যাখ্যাগুলো, আমার ব্যাখ্যাগুলো দেওয়া আছে। ওকে, দেখো ব্যাখ্যাগুলো কিরকম আছে, দেখো এখন সুন্দর মধ্যে ব্যাখ্যা দিচ্ছি তোমাদেরকে। এই যে ভাষাঞ্চর, এটা হচ্ছে কোথায়? নোয়াখালীতে। ভাষাঞ্চর কোথায়? নোয়াখালী। যাদের নোয়াখালী ভাষা আছে তারা হয়তো জানো, হ্যাঁ। ভাষাঞ্চর, পরে কি মুহুরীর চর, এই যে মুহুরীর চর, যেটা নিয়ে দ্বন্দ্ব হয় মাঝে মধ্যে, ভারতের সাথে আমাদের সাথে দ্বন্দ্ব ক্লেশ হয়। এই যে মুহুরীর চর, এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে ফেনীতে। এটা হচ্ছে কোথায়? ফেনীতে। মুহুরীর চর কোথায়? ফেনীতে। পরে দেখো চর ফ্যাশন, এটা হচ্ছে মানে ভোলা। চর ফ্যাশন এটা কোথায়? ভোলাতে। পরে দেখো চর নিউটন, 3-4 করছো, চর নিউটন, চর কুকরি মুকরি, এরকম চর আছে। দেখো চর নিউটন নামে চর আছে, চর নিউটন, এটা কোথায়? ভোলাতে। তাহলে চর ফ্যাশন, চর নিউটন কোথায়? ভোলায়। বলে কি চর কুকরি মুকরি, এটা কোথায়? ভোলাতে। এটা কোথায়? ভোলাতে। ভাই সব এগুলো হচ্ছে আমার ভোলাতে। তাহলে আমি একেবারে তোমাকে বুঝাতে পারছি চরের নাম, অবস্থান, পরীক্ষা এগুলো থেকে আসে। চরের নাম, দ্বীপের নাম, বাংলাদেশে যে উল্লেখযোগ্য যে চরগুলো আছে, নদী মানে সাগরের বলক বা নদীর মধ্যে যে চরগুলো জেগে উঠেছে, এই চরগুলো গুরুত্বপূর্ণ। যেমন এইগুলো আছে, আর তথ্য আছে যেগুলো সারক রশ্মির মধ্যে সুন্দর মধ্যে দেওয়া আছে। ওকে, তাহলে বাসানচর, মুহুরীর চর, চর ফ্যাশন, নিউটন, চর কুকরি মুকরি, এগুলো কোথায়, কোনটা কোন জায়গায় আছে পড়ে নিবা। পাশাপাশি মানচিত্র যেটা আছে, এই মানচিত্রের মধ্যে সুন্দর মতো দেখে নিবা, তাহলে দেখবা সুন্দর মতো এগুলো মাথার মধ্যে গেঁথে যাবে, আর ভুলবা না, আর ভুল হবে না, ঠিক আছে? ওকে, তাহলে বাসানচর, মুহুরীর চর, চর বাসন, নিউটন আর কুকরি মুকরি হয়ে গেছে আমার। পরবর্তী প্রশ্নটা খেয়াল করো। পরবর্তী যে প্রশ্নটা দেওয়া আছে, বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোনটা?
সবচেয়ে বড় তোমার হচ্ছে সবচেয়ে বড় স্থলবন্দর কোনটা, এর এখানে প্রশ্ন করা হয়েছে, উত্তরটা কি হবে? দেখো বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর হিলি। দেখো তোমরা জানো বাংলাদেশ সবচেয়ে বড় স্থলবন্দর কোনটা সেটা জানো, যেটার মধ্যে দিয়ে অনেক কিছু লেনদেন হয়, ভারত থেকে বাংলাদেশে আসে, বাংলাদেশ থেকে ভারতে যায়, সেই স্থলবন্দরটা কোথায়? এটা কি সোনা মসজিদ, আখাউড়া, নাকি হচ্ছে বেনাপোলে? এখন চিন্তা করো, এই যে বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর, বাংলাদেশে অনেকগুলো স্থলবন্দর আছে, মানে প্রায় 25টার মতো 25-26টার মতো স্থলবন্দর আছে, তার মধ্যে সবচেয়ে বড় কোনটা সেটা হচ্ছে বেনাপোল। সেটা কোথায়? বেনাপোল স্থলবন্দর। কারণ এই স্থলবন্দরটা কোন জেলায় পরীক্ষা প্রশ্ন আসে? এই যে বেনাপোল যেটা আছে, এই বেনাপোল স্থলবন্দরটা হচ্ছে কোথায়? যশোরে। কোথায় বেয়া? যশোর। হ্যাঁ, যশোরে তোমার হচ্ছে যশোরের বেনাপোল অর্থাৎ দক্ষিণবঙ্গের তোমার হচ্ছে এই যে এটা বেনাপোলে তোমার হচ্ছে যশোরের বেনাপোলে, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর। বাংলাদেশ সবচেয়ে বড় স্থলবন্দর হচ্ছে এটা, ঠিক আছে? ওকে, কিছু মানে বন্দর দেখি আমরা, বাংলাদেশের কিছু বন্দর আমরা দেখি। দেখো মাসিলা বা ছুটিপুর, এটা হচ্ছে যশোরে। পাশাপাশি বেনাপোল বন্দর স্থান, বেনাপোল এটা হচ্ছে কোথায়? যশোরে। কলাবাড়ি, রৌমারি, কুড়িগ্রামে। দেখো এই যে কলাবাড়ি আর হচ্ছে রৌমারি, এগুলো হচ্ছে কোথায়? এগুলো হচ্ছে রৌমারি স্থলবন্দর, এটা কোথায়? এটা হচ্ছে কুড়িগ্রামে। পাশাপাশি বড়াইবাড়ি কোথায়? বরাবর হচ্ছে কুড়িগ্রামের মধ্যে। এবং চিলাহাটি হচ্ছে নীলফামারীতে। যারা নীলফামারী থেকে আসছে ওরা জানে স্থানটার মধ্যে। নীলফামারী মানে স্থলবন্দর কে ব্যবহার হয়? স্থলবন্দর হচ্ছে একেবারে সীমান্তবর্তী এলাকা দিয়ে হবে, সীমান্তবর্তী অথবা তোমার হচ্ছে নদীর কাছাকাছি যে জায়গাগুলো আছে এগুলোর মধ্যে বন্দর হবে। বন্দরের সুবিধা হচ্ছে কি করা? আদান প্রদান করা। এখন এমন একটা জায়গায় বন্দর হবে সেখানে কোনো আদান প্রদান করার রাস্তা হবে না, আছে বা কঠিন হবে, এরকম জায়গায় বন্দর খুব কম হয়। তাহলে এই যে বেনাপোল বলো, হ্যাঁ তুমি বলো চিলাহাটি বলো, এই সবগুলো হচ্ছে স্থলবন্দর। সবচেয়ে বড় বন্দরের নাম হচ্ছে বেনাপোল। হ্যাঁ, সবচেয়ে বড় বেনাপোল যশোরে। ওকে, পরবর্তী দেখি ভাই, একটু খেয়াল করো। এটা হচ্ছে আমাদের বিডি ইউনিট, আমাদের দেখাইছি ক্লাস থাকবে এগুলো হচ্ছে আমাদের লেকচার মডেল টেস্ট, উইকলি মডেল টেস্ট, সাপ্তাহিক মডেল টেস্ট থাকবে, মাসিক মডেল টেস্ট থাকবে। তারা ফার্স্ট টাইমার আছো তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপর খেয়াল করো, ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম কারা ভারতে আসে? মানে ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম কারা ভারতে আসে একটু খেয়াল করো। এই যে ইউরোপ যারা আছে, ইউরোপের বণিক যারা আছে, এই বণিকদের মধ্যে আমরা জানি কি এখানে পর্তুগিজরা আসছে, এখানে ইংরেজরা আসছে, এখানে ডাচরা আসছে, এখানে ওলন্দাজরা আসছে, এখানে ফরাসিরা আসছে। মানে যারা আসছে এদের মধ্যে সবার আগে কে আসছে? মানে আমাদের এখানে ব্যবসা বাণিজ্য করতে অনেকেই আসছে। পর্তুগিজরা আসছে, ফার্সিরা আসছে, ওলন্দাজরা আসছে, পাশাপাশি হচ্ছে ডাচরা আসছে। এখন তোমার হচ্ছে এদের মধ্যে তোমার হচ্ছে সবার আগে কে আসছে বা এদের মধ্যে সর্বপ্রথম কারা আসছে? প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে প্রশ্ন। এখন আমরা দেখবো উত্তর দেখি তোমরা কি দিছো। হ্যাঁ, সবাই বলতেছো উত্তর হচ্ছে এই নাম্বারটা, মানে পর্তুগিজরা সবার আগে আসছে। মনে রাখবা একজন নাবিক ছিলেন, ভারতের একটা কালিকট বন্দর ছিল। কি বন্দর? কালিকট। মনে রাখবা কালিকট বন্দর, এটা হচ্ছে বন্দরের নাম, এটা ভারতের একটা বন্দর। ভারতীয় উপমহাদেশের একটা বন্দরের নাম হচ্ছে কালিকট বন্দর। এই কালিকট বন্দরে খেয়াল করো, এই কালিকট বন্দরে পর্তুগিজ নাবিক মানে কি, যিনি জাহাজ চালক তোমার হচ্ছে ওনার নাম হচ্ছে ভাস্কো দা গামা। হ্যাঁ, ভাস্কো দা গামা। এই যে ভাস্কো দা গামা, উনি হচ্ছেন পর্তুগিজ নাবিক। উনি সর্বপ্রথম ভারতের কালিকট বন্দর দিয়ে উপমহাদেশে পৌঁছান। ওনার নাম কি? ওনারা হচ্ছে পর্তুগিজরা। আর কারা? এরা হচ্ছে পর্তুগিজরা। এর পাশাপাশি দেখি 1998 সালে মানে হচ্ছে খ্রিস্টাব্দে পর্তুগিজ নৌ অভিযান ভাস্কো দা গামা, হ্যাঁ অভিযাত্রী মানে ভাস্কো দা গামা আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে ভারতের মালাবার উপকূলের কালিকট, এই যে কেলিকট লেখা আছে, কেলিকট এই বন্দর বর্তমানে হচ্ছে কি কোজিকোড় বন্দরে পৌঁছান। এবং বলে দিচ্ছে এখানের মধ্যে পর্তুগিজ সবার আগে আসেন, পরে ইংরেজ, পরে ডাচ, পরে হচ্ছে ফরাসিরা আসেন, পরে ফরাসিরা ধীরে ধীরে আসেন। একেবারে সুন্দর মতো বলে দিচ্ছে এখানে স্পষ্ট করে। প্রথম পর্তুগিজ, পরে ইংরেজ, পরে ডাচ, পরে হচ্ছে কি পরে ফরাসিরা আগমন করেন, আস্তে আস্তে এখানে আসেন। ক্লিয়ার? বুঝছো এটা? এবার কিভাবে আসছেন আশা করি বুঝতে পারছো, দেখতে পারছো এগুলা। ওকে, তাহলে এগুলো আমরা দেখে ফেললাম, সবগুলো বুঝে ফেললাম। এরপরে আমি আসি, এরপরে দেখি কি আছে। এরপর দেওয়া আছে উইগুর। দেখো আমরা যে নিগোষ্ঠী পড়ি না,
হ্যাঁ উপজাতি পড়ি, কি পড়ি? উপজাতি পড়ি না, বাংলাদেশের উপজাতি আছে, চাকমা, মারমা, হ্যাঁ উপজাতি আছে। এই যে উপজাতি নিগোষ্ঠী যেটা বলো না কেন, এই যে আন্তর্জাতিকভাবে কিন্তু এরকম কিছু উপজাতি আছে, বই বিশ্ব কিন্তু এরকম আছে, আমাদের শুধু নাই, আমাদের বাংলাদেশ শুধু এরকম না, আমার বাংলাদেশে যেমন উপজাতি আছে, চাকমা, মারমা, খাসিয়া এগুলো আছে, সাঁওতাল এরা আছে, ঠিক এইভাবেই আর বিশ্বে বিভিন্ন দেশেও কি আছে উপজাতি আছে। তার মধ্যে একটা হচ্ছে উইগুর। উইগুর এমন একটা উপজাতি বিশ্বের মধ্যে মাত্র, এই যে দেখো উইগুর একটা মুসলিম উপজাতি, কি যে উপজাতি? মুসলিম উপজাতি, মুসলিম উপজাতি। এবং এদের বসবাস হচ্ছে কোথায়? এদের বসবাস হচ্ছে চীনে। কোথায় ভাইয়া? চীনে। এদের বসবাস হচ্ছে কোথায়? চীনে। ওকে, এদের বসবাস হচ্ছে আমার চীনে। ওকে, তাহলে বুঝতে পারছো এটা। ওকে, তাহলে উইগুর জাতিগোষ্ঠী কোন দেশের বংশোদ্ভূত মুসলিম সম্প্রদায়? দেখো এদের বসবাস হচ্ছে কোথায়? চীনে। বাট আমরা উত্তরটা দেখবো, উত্তরটা দেখার আগে আমরা এখানে একটু যাই, এখানে একটু দেখি। দেখো খেয়াল করো, তাতার একটা উপজাতি, এটা একটা উপজাতি, এটা একটা উপজাতি, হ্যাঁ উপজাতি। এই উপজাতিটা সাইবেরিয়া, তুর্কমেনিস্তান ও স্টেপস অঞ্চল দস্যু জাতি। ওকে, পাইলাম। কুর্দি, এই যে কুর্দি একটা উপজাতির নাম, কুর্দি, এরা তুরস্ক, ইরাক ও ইরানের অন্তর্ভুক্ত কুর্দিস্তানের উপজাতি। কোন কোন জায়গায় বসবাস করে পরীক্ষা এটা আসে। কুর্দি তুরস্ক, ইরাক, ইরান এখানে বসবাস করে। পাশাপাশি ওই যে উইগুর, এই যে উইগুররা জাতিগোষ্ঠীগত এরা কিরকম? একটি তুর্কি বংশোদ্ভূত। দেখো খেয়াল করো, এরা কিন্তু মুসলিম, আমি আগেই বলছি। এই তুর্কির হচ্ছে এই যে উইগুর যারা আছে, উইগুর, এই যে উইগুর যারা আছে এরা হচ্ছে মুসলিম এবং এদের বসবাস হচ্ছে কোথায়? চীনে। কিন্তু এরা যে মুসলিম, এরা কোন দেশের বংশোদ্ভূত? এটা হচ্ছে তুরস্ক বা তুর্কি বংশোদ্ভূত একটি মুসলিম সম্প্রদায়, যারা মূলত চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সিনজিয়াং প্রদেশে বসবাস করে। কোন প্রদেশে? এই সিনজিয়াং, এই তোমার হচ্ছে এখানে বসবাস করে। তাহলে চীনে বসবাস করে চীনে, এবং এরা হচ্ছে তুর্কি বংশোদ্ভূত মুসলিম সম্প্রদায়, তুর্কি বংশোদ্ভূত মুসলিম সম্প্রদায়। তাহলে পরীক্ষায় যদি দুই রকমের প্রশ্ন হইতে পারে, একটা হচ্ছে এরা কোথায় বসবাস করে, দুই নম্বর হচ্ছে এই যে উইগুর যারা আছেন এরা কোন দেশীয় কোন সম্প্রদায়ের বংশোদ্ভূত, সেটা হচ্ছে মুসলিম সম্প্রদায়, এবং কোন দেশে, সেটা হচ্ছে তুর্কি জাতির। ওকে, এখন পেয়ে গেছি। এটা সিউসি নেটের ব্যাচ, আমাদের সিউসি নেট যেটা আছে স্পেশাল, একবার সিউসি নেট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সি নেটও কভার হবে আর কি। ওকে, পরে দেখো আন্তর্জাতিক অভিবাসী দিবস। এই যে বলছিলাম না দিবস থেকে পরীক্ষা আসে, ভাই এটা আমি দেই নাই, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি দিয়েছে, এটা ভর্তি কমিটি দিয়েছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস, আন্তর্জাতিক অভিবাসী দিবস কত তারিখ? একটা 17 সেপ্টেম্বর, 18 ডিসেম্বর, 17 ডিসেম্বর, 19 ডিসেম্বর না 20 ডিসেম্বর? একটু খেয়াল করো, তাহলে উত্তরটা পারবা। আন্তর্জাতিক অভিবাসী দিবস মানে কি? যারা বহির্বিশ্বে আছে, বাইরের দেশে থাকে, তাদের একটা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে, একটা দিন তাদের জন্য সিলেক্ট করা হয়েছে। সেই দিনটা কবে? সেই দিনটা কি 17 তারিখ, সেই দিনটা কি 18 তারিখ, 19 তারিখ নাকি 20 তারিখ? সেটা কিন্তু নাকি 20 তারিখ। এই যে দেখছি না, তোমাকে বললাম না বিভিন্ন দিবস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, তুমি কি ভাবছো অভিবাসী দিবস থেকে পরীক্ষা আসতে পারে কিনা? দেখছো চলে আসছে। এখন আসি এই দিবসগুলো আসলে কি কি। দেখো আমি তোমাকে সুন্দর মতো এখানে সিলেক্ট করা দিবসগুলো এখানে লেখা আছে, একটু সুন্দর মতো চোখ দিয়ে স্ক্রিনশট নিয়ে নিবা। হ্যাঁ, পারলে আমাকে সব স্ক্রিনশটটা নিয়ে নাও, দেখবো তোমার সুবিধা, তুমি মুখস্থ করে নেবা সুন্দর মতো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আর কি, যেগুলো তোমার খুব দরকার, পরীক্ষা আসার মতো সেগুলো তোমাকে এখানে দিলাম। দেখে নাও একটু কি বলছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, যেটা এখানে আন্তর্জাতিক মানের। বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল। আন্তর্জাতিক অভিবাসী দিবস এই যে 18 ডিসেম্বর। পাইছো ভাইয়া? 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস। কবে? 18 ডিসেম্বর। আন্তর্জাতিক শ্রমিক দিবস 1 মে। আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে? 1 মে। শিশু অধিকার দিবস 20 নভেম্বর। আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ। এটা পারো, নারী দিবস 8 মার্চ। বিশ্ব জনসংখ্যা দিবস, পরীক্ষাটা মাঝে মধ্যে আসে, 11 জুলাই। 11 জুলাই। আন্তর্জাতিক শান্তি দিবস 21 সেপ্টেম্বর। আন্তর্জাতিক গ্রন্থ দিবস, এটা মাঝে মধ্যে পরীক্ষা আসে, 23 এপ্রিল। এবং বিশ্ব পরিবেশ দিবস, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কত? 5 জুন। 5 জুন এটা হচ্ছে আমার বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছি কোনটা কোন তারিখে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি। বিশ্ব শান্তি দিবস 21 সেপ্টেম্বর। 21 সেপ্টেম্বর। তোমার হচ্ছে কি? তোমার হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস, সেটা হচ্ছে 11 জুলাই। নারী দিবস 8 মার্চ। শ্রমিক দিবস
শ্রম দিবস পহেলা মে বলে কি আছে আন্তর্জাতিক অভিবাসী দিবস, এটা হচ্ছে 18 ডিসেম্বর। জাস্ট কয়েকটা আছে, আমার সাথে প্র্যাকটিস করে ফেলো, মনে থাকবে, ভুলবা না। হ্যাঁ, মনে থাকবে, ভুলবা না। ওকে, এটা অনেকে অলরেডি বলে ফেলতেছো সবাই। হ্যাঁ, এসএস ডান দিয়ে ফেলছে। ওকে, তাহলে এটা মনে রাখবা, ঠিক আছে? এগুলো একটু সুন্দর মতো দেখে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো বারবার পরীক্ষা আসছে আর কি, সেগুলো দিলাম আর কি। হ্যাঁ, ওকে, পরে আসি। দেখো, পবিত্র কোরআন কত বছর ধরে নাজিল হয়েছে, মানে একটা কোরআন শরীফ কত বছর ধরে নাজিল হয়েছে, মানে যেই কোরআন শরীফটা তোমার হচ্ছে 610 থেকে শুরু করে, 610 থেকে শুরু করে, মানে 610-এ নবুয়ত পাওয়ার পরে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে তোমার হচ্ছে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত কোরআন নাজিল হতে থাকে। এখন নবুয়ত পেয়েছেন 610 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? আবার ক্লিয়ার করি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন 570 খ্রিস্টাব্দে। 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং উনি নবী হিসাবে দায়িত্ব পেয়েছেন 510 খ্রিস্টাব্দে। ওনার বয়স যখন 40 বছর, কয় বছর? ওনার বয়স যখন 40 বছর, তখন তিনি নবুয়তের দায়িত্ব পান, তার মানে কি? তার মানে 70-এ জন্ম, 61-তে মানে 610-এ তিনি নবুয়ত দায়িত্ব পান, তার মাঝখানে 40 বছর। এখন উনি মানে নবুয়তের পরে মাত্র 23 বছর জীবিত ছিলেন, 23 বছর জীবিত ছিলেন। তার মানে কি? তার মানে এই 23 বছর ধরেই কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। জিনিসটা বুঝতে পারছো কিভাবে হইলো? বাস এই জাস্ট 23 বছর ধরে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে, আর 40 বছর বয়সে ওনার কি হয়েছে? নবুয়ত পেয়েছেন। বাকি সময়টুকু জাস্ট কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র মক্কা নাজিল হয়েছে, মদিনা নাজিল হয়েছে, মানে বাকি সময়গুলো নাজিল হয়েছে এগুলা। তাহলে উত্তর কি হবে ভাইয়া? উত্তর হচ্ছে আমার 23 বছর ধরে নাজিল হয়েছে। কত বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল শুরু হয়? উত্তর 40 বছর। আর কত বছর ধরে নাজিল হয়েছে? উত্তর হবে 23 বছর। উত্তর হবে 23 বছর। ওকে, তাহলে বুঝতে পারছো, এটা হচ্ছে আমার 23 বছর ধরে নাজিল হয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন আসে। দেখো, এই যে দেখো, পরবর্তী তো 2026 সালের একটা বিশ্বকাপ হবে। পরবর্তী বিশ্বকাপ 2026 সাল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এটা কি কানাডায় হবে? দেখো, এগুলো যে পরবর্তী আসর কোথায় হবে, ক্রিকেট বলো, আইসিসি বলো, অথবা ফিফা বলো, ফুটবল বলো, এগুলোর পরবর্তী আসর। এই যে দেখো, 26 সালে একটা কি হবে, মানে আগামী বছর একটা ফুটবল বিশ্বকাপ শুরু হবে। দেখো, আগামী বছর, এই বছর যারা চান্স পাবো, বিশ্বাস করো ভাই, মানে আমি একটা মানে বিশ্ব ক্যাম্পাসের মধ্যে একটা ফুটবল বিশ্বকাপ তোমার হচ্ছে দেখার সুযোগ পাইছিলাম, যেটা হচ্ছে কত সালে, 2020 না 22 সালে যেটা হয়েছিল মেবি এরকম। হ্যাঁ, ওই সালের মধ্যে দেখতে পাচ্ছিলাম। মানে বিশ্ববিদ্যালয়ে এলইডি টিভির মধ্যে সবাই ম্যাচিউর, সবাই থাকে, তখন দেখার একটা মজা ফিল আলাদা, বুঝছো? আমরা ক্যাম্পাসের মধ্যে শহীদ মিনারের খেলা দেখতাম, সবাই আসতো, সকল শিক্ষক মানে বিভাগের শিক্ষক এবং শিক্ষকরা আসতো, শিক্ষার্থীরা আসতো, সবাই মিলে একসাথে, কর্মচারীরা আসতো, সবাই মিলে একসাথে আমরা খেলা দেখতাম, উদযাপন করতাম। একদল সাপোর্ট করতো, একদল সাপোর্ট করতো, ভিন্ন দল সাপোর্ট করতো। গোল নিয়ে গেলে মজা হইতো, বুঝতো? একটা আনন্দ ঘন মুহূর্ত তৈরি হইতো তখন, এটা আমাদের ভালো লাগতো। এই যে দেখো, তোমাদের একটা সুযোগ আছে, তোমাদের এবছর পরীক্ষাটা দাও, পরীক্ষাতে ক্যাম্পাসে আসো, আগামী বছর ফুটবল বিশ্বকাপটা শুরু হবে, তখন সবাই মিলে দেখবো উদযাপন করতে পারো। এটা মজা অন্যরকম, বুঝছো? আমি একটা পাইছি তো, আমার মানে স্মরণ রাখতে ভালো লাগে যখন এটা মনে হয়, তখন আমার ভালো লাগে যখন এটা দেখি, তখন ওই সেশন মানে ওই সময়টা খুবই সুন্দর ছিল, মানে স্মৃতিময় ছিল আর কি। হ্যাঁ, পরবর্তী এই 26 সাল অর্থাৎ আগামী বছর যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হবে, সেটা হচ্ছে কোথায় হবে? এটা কি? এটা হচ্ছে আমেরিকা মহাদেশে। এটা কোথায়? উত্তর আমেরিকাতে হবে। উত্তর আমেরিকা 3টা দেশে হবে, এটা কানাডা, মেক্সিকো আর যুক্তরাষ্ট্রে। হবে, ঠিক আছে? ওকে, উল্লেখিত সব দেশ, এই যে কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র। যদি বলা হয় পরীক্ষায় পরবর্তী 2026 সালে যে বিশ্বকাপটা হবে, সেই বিশ্বকাপটা কোন মহাদেশে হবে? উত্তর হচ্ছে উত্তর আমেরিকায়। কোন মহাদেশে যদি বলা হয়, তাহলে উত্তর আমেরিকাতে হবে। উত্তর আমেরিকার দেশ কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, 3টা দেশ। কয়টা দেশ ভাইয়া? 3টা দেশ। এখন একটা আসি, এখন একটা খেয়াল করো, দেখো সুন্দর মতো দিয়ে দিয়েছি, কত সালে কোন বিশ্বকাপ হবে স্পষ্ট করে লেখা আছে, পরীক্ষা আসতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাদের হয়তো পরীক্ষা এটা নাও আসতে পারে, পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই দুইটা, 23 আর 24 সম্ভাবনা আসে। কারণ কি? দেখো, তোমরা যখন পরীক্ষা দিবা, তারপরে বছরে কি বিশ্বকাপটা শুরু হবে, এই 26 সালে শুরু হবে। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি এটা একটু সুন্দর মতো বলে দেব, পরীক্ষা কেন আমার কেন জানি মনে হচ্ছে পরীক্ষাটা আসবে।
আমার জানি কেন মনে হইতেছে, আমি একটু সুন্দর মতো বলি তোমাকে। হ্যাঁ আমি বলি, দেখো খেয়াল করো, এই যে প্রশ্নটা যেটা আছে, এই প্রশ্নটা জানো কেন ইম্পর্টেন্ট, কারণ তোমরা যখন যে বছর পরীক্ষা দিবা ওই বছরেই ফিফা ওয়ার্ল্ড কাপটা হবে। আমার এটাই মনে হচ্ছে যে এই বছর পরীক্ষা হয়তো আইসা পড়তে পারে, ঠিক আছে, এটা আইসা পড়তে পারে। এখন কি বলছি, 26 সালে 23তম আসর, মানে এর আগে আরো 22টা হয়েছে, এখন যেটা হবে 26 সালে 23তম আসর যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে হবে। এবং এটা যদি না আসে তাহলে এটা আসবে 30 সালে। 30 সাল কেন ইম্পর্টেন্ট, কারণ 1930 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্ম হয়েছে, ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে 1930 সালে, ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে 1930 সালে। যদি শুরু হয় আর 2030 সালে তার বয়স কত হবে, 1930 সালে শুরু হয়েছে আর 2030 সালে তার বয়স কত, 100 বছর। কত বছর, 100 বছর। তার মানে 30 সাল, যে 30 সাল আছে, মানে 30 সালটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই ফিফা কমিটি তোমার হচ্ছে 30 সালটাকে একটু সুন্দরভাবে উদযাপন করবে, মানে এটাকে শতবর্ষী তোমার হচ্ছে ওয়ার্ল্ড কাপ, মানে 100 বছর পূর্তি হিসাবে এরা অনুষ্ঠান করবে। এইটাকে কোথায় করবে, এটা হচ্ছে পর্তুগাল, স্পেন, মরক্কো, এইগুলো দেশ। আরেকটা দেশ মানে ওই দেখবে পর্যবেক্ষক দেশ থাকবে আরেকটা, পর্তুগাল, স্পেন, মরক্কো। এটা কোথায়, 30 সাল 24তম, এবং 25তম হচ্ছে সৌদি আরবে হবে। 25তম যেটা হবে সেটা হচ্ছে কোথায়, সৌদি আরবে হবে, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে পাইছো ভাই এটা। ওকে, পরে সৌদি আরব হবে। ওকে, পরে দেখি 34 সালে ওইটা, পরে আসি। এখন দেখো, এই দেখো জিকের মধ্যেও কি ম্যাথের ধারা কোশ্চেন চলে আসছে। জিকের মধ্যে যে কোশ্চেন আসছে তোমাকে একটা অনুমান দেখাই। দেখো কি বলছে, প্রথম 2 এর হাফ কত, 1, একের হাফ কত, হাফ মানে কি 0.50, এটা হচ্ছে 0.50। এরপর কত আছে, 4/1, মানে কি 4/1 মানে হচ্ছে একের মানে 4, মানে একের মানে 4 অংশ আর কি। দেখো খেয়াল করো, মানে 4-এর এরকম যদি করি তাহলে হবে এরকম যে 0.25, তাই না, এরকম হবে না, এরকম হবে। এখন যদি এরকম কমতেছে, দেখো অর্ধেক করে কমতেছে, 2, 1, একের অর্ধেক হচ্ছে 0.5, 5-এর অর্ধেক হচ্ছে 0.25, এরকম। এর পরবর্তী সংখ্যাটা কত হবে, খেয়াল করো তো। দেখো জিকের মানে জিকের মধ্যে ম্যাথে আসছে, ম্যাথের মধ্যে আইকিউর মধ্যে কোশ্চেন আসছে, আইকিউর মধ্যে কোশ্চেন আসছে আর কি। তাহলে কি হচ্ছে, অর্ধেক হচ্ছে, তাহলে 2 এর অর্ধেক হচ্ছে 1, এই হাফের অর্ধেক হচ্ছে কি 1/4, হ্যাঁ 4/1, এই 4/1 এর অর্ধেক কত হবে, 8/1, তাই না, 8/1 হবে না, এটা তো সূত্র, নিয়ম তো এটাই। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে ভাই, সঠিক উত্তর হচ্ছে আমার এটা, এই যে এটা হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে দেখছো, তুমি দেখলে হয়তো অবাক হবা যে এই কোশ্চেন এখানে কেন, এই কোশ্চেন তো আইকিউর মধ্যে থাকবে, ডি ইউনিটে আইকিউর মধ্যে থাকবে, বাট এখানে কেন, এখানে চলে আসছে। জিকের মধ্যে এই কোশ্চেন দিচ্ছে ভাই, জিকের মধ্যে যেগুলো আসছে ভাবা যায় এগুলো আসছে, ঠিক আছে। তাহলে উত্তর কোনটা হবে, ভাইয়া উত্তর হচ্ছে বি নাম্বারটা, 8/1, এটা হবে উত্তর, ঠিক আছে, এটা হবে আমার উত্তর। ওকে ঠিক আছে, এরপরে আসি। দেখো এরপরে কি বলছে, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা। বাংলাদেশের একমাত্র একটা পাহাড়ি দ্বীপ আছে, যে দ্বীপটা আমি বলে দিই কেন পাহাড়ি দ্বীপ বলা হয়। কারণ এটা হচ্ছে দ্বীপ, এটা দ্বীপ কেন বলা হয়, কারণ এইটার চারদিকে পানি, মানে এই যেই জায়গাটা, সেই জায়গাটার চারদিকে পানি। বাংলাদেশে এমন একটা উপজেলা আছে, যে উপজেলার সাথে মানে উপজেলার চারদিকেই পানি, এবং ওই উপজেলাটা পাহাড়, এটা কি পাহাড় বিশিষ্ট। চিন্তা করছো, দুইটা গুণ, এখানে দুইটা গুণ আছে, একটা হচ্ছে উনি দ্বীপ, ওই উপজেলা একটা দ্বীপ উপজেলা, পাশাপাশি হচ্ছে ওই দ্বীপটার মধ্যে একটা পাহাড় আছে, মানে পুরো দ্বীপটা একটা পাহাড়, তার মানে কি ওটা পাহাড় বিশিষ্ট দ্বীপ, এটা উপজেলা। সে উপজেলাটা হচ্ছে কোথায়, সে উপজেলাটা হচ্ছে কক্সবাজারের একটা উপজেলা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার এই মহেশখালী উপজেলা, এই মহেশখালী উপজেলা, বুঝতে পারছো, এটা হচ্ছে আমার এই মহেশখালী, ক্লিয়ার, এটা হচ্ছে আমার কি এই মহেশখালী উপজেলা, ক্লিয়ার, বুঝতে পারছো, মহেশখালী উপজেলা। তাহলে আমি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা, সেটা হচ্ছে এই মহেশখালী। ওকে, ধরতে পারছো। এখানে আসি, দেখো বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, কিন্তু যদি বলা হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বদ্বীপ কোনটা, উত্তর হবে ভোলা। একটু ক্রিটিক্যাল কোশ্চেন, দেখো একটু খেয়াল করো, বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, যদি যখন বলা হবে পুরো বিশ্ব বলা হবে তখন বাংলাদেশ উত্তর, আর যখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বদ্বীপ কোনটা তখন উত্তর হবে ভোলা, তখন উত্তর হবে ভোলা,
তখন আমার উত্তর কি হবে? ভোলা। ওকে, তখন দেখো বাংলাদেশের একমাত্র পাহাড় সমৃদ্ধ দ্বীপ মহেশখালী, দেশের প্রথম ডিজিটাল দ্বীপ মহেশখালী, বাংলাদেশের একমাত্র প্রবাল জীবাশ্ম দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন প্রবাল এবং জীবাশ্ম দ্বীপ। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপের নাম হচ্ছে সেরা দ্বীপ, যেটা সেন্ট মার্টিনের একটা অংশ। সেন্ট মার্টিন দ্বীপের অন্য নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা, পরীক্ষা আসে। সেন্ট মার্টিন দ্বীপের ভিন্ন নাম হচ্ছে কি? নারিকেল জিঞ্জিরা। নারিকেল জিঞ্জিরা মনে রাখবা, নারিকেল জিঞ্জিরা। পরে আসি দেখো, পরে কি বলছে? কোন দেশটি নর্ডিক অঞ্চলভুক্ত নয়? নর্ডিক মানে কি খেয়াল করো, তোমার হয়তো মনে হইতে পারে নর্ডিক শব্দটা প্রথম শুনছি, বাট নর্ডিক শব্দটা মানে কি জানো? এটা হচ্ছে কি স্ক্যান্ডিনেভিয়ান। স্ক্যান্ডিনেভিয়ান যে অঞ্চলগুলো আছে তুমি হয়তো পড়ছো, 5টা অঞ্চল আছে, 5টা। এই 5টা অঞ্চল যেগুলো সংস্কৃতি এক, ভাষা এক, ঐতিহ্যগত দিক থেকে সবগুলো সেম, এদেরকে বলা হয়। এবার ইউরোপের 5টা দেশ, ইউরোপের 5টা দেশ আছে যাদের ভাষা এক, মুদ্রা এক, মানে পাশাপাশি সব সংস্কৃতি মিলে, এত সংস্কৃতিগুলো মিলে, যার কারণে এগুলোকে একসাথে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান বা নর্ডিক অঞ্চল। 5টা অঞ্চল। এখানে প্রশ্ন করা হয়েছে 9 কোনটা? 9 কোনটা? এখন নর্ডিক অঞ্চল 9 কোনটা, এই প্রশ্নটা তুমি কিভাবে পারবা? নর্ডিক অঞ্চল 9 কোনটা, তুমি এই প্রশ্নটা কিভাবে পারবা? জাস্ট তোমাকে মনে রাখতে হবে অঞ্চলগুলো কি কি আছে। অঞ্চলগুলোর মধ্যে কি কি আছে? ফিডে আসুন, মনে রাখবা। 5টা অঞ্চল মনে রাখার উপর হচ্ছে ফিডে আসুন, জাস্ট মনে রাখবা। ফিডে মানে কি? ফিতে হচ্ছে ফিনল্যান্ড, কি ভাইয়া? ফিতে হচ্ছে আমার ফিনল্যান্ড। ডেতে হচ্ছে ডেনমার্ক, ডেতে কি? ডেনমার্ক, এটা দেশের নাম, ডেনমার্ক, ফিনল্যান্ড। পরে হচ্ছে কি? আতে আইসল্যান্ড, আতে কি? আইতে আইসল্যান্ড, ঠিক আছে। পরে সুতে সুইডেন, সুতে কি ভাইয়া? সুতে হচ্ছে আমার সুইডেন। নতে হচ্ছে আমার নরওয়ে। এই 5টা দেশ, এই 5টা দেশকে আমরা কি বলি? নর্ডিক অঞ্চল বলি বা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল বলি। তাহলে এখানে 5টা পাইলাম, বাকি রইল কোনটা? দেখো 5টার মধ্যে ডেনমার্ক পাইছি, ডেনমার্কে যেখানে। নরওয়ে পেয়েছি, নরওয়ে হচ্ছে যেখানে। পরে কি? ফিনল্যান্ড পাইছি, ফিনল্যান্ড হচ্ছে প্রথমটা, ফিনল্যান্ড। বাকি রইল কোনটা ভাই? দেখো তো, এখানে তোমার হচ্ছে নরওয়ে। এই যে নেদারল্যান্ড আমরা কি পাই নাই? নেদারল্যান্ড পাই নাই। নেদারল্যান্ড এখানে মতো না, এটার মধ্যে না, তার মানে উত্তর হচ্ছে এটাই। তার মানে উত্তর কোনটা? উত্তর হচ্ছে আমার এটাই। ওকে ভাইরা, দেখো বুঝতে পারছো কিনা আমাকে বলো, এখন বলো, এটা বুঝছো? নেদারল্যান্ড, এটা কি ভাই? নেদারল্যান্ড উত্তর। পরে আসি দেখো, পরে দেখো একটু খেয়াল করো, যে অঞ্চলগুলো আমাদের জানা দরকার, যে অঞ্চলগুলো আমাদের দেখা দরকার, জানা দরকার, সেগুলো একটু দেখো। হ্যাঁ, নেদারল্যান্ড, উত্তর হচ্ছে নেদারল্যান্ড। ওকে, পরে দেখো মধ্য এশিয়ার 5টা দেশ কি কি? তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান ও উজবেকিস্তান। এই 5টা দেশকে কি বলা হয়? তোমার হচ্ছে জাস্ট এই 5টা অঞ্চল হচ্ছে মধ্য এশিয়া, মধ্য এশিয়ার অঞ্চল, মধ্য এশিয়া, ঠিক আছে, মধ্য এশিয়া। পরে দেখো এশিয়া মাইনর, এশিয়ার মাইনর অঞ্চলগুলো একটু খেয়াল করো তো। তুরস্ক এশিয়ার অঞ্চল যেগুলো আছে, অর্থাৎ তুরস্কর একটা পার্ট ইউরোপে পড়ছে আর বাকি পার্টটা এশিয়ার মধ্যে পড়ছে। যে অঞ্চলটা এশিয়ার মধ্যে পড়ছে সেটাকে এশিয়ার মাইনর বলা হয়, সেটাকে এশিয়ার মাইনর বলা হয়। এরপরে দেখো হর্ন অফ আফ্রিকা, মানে আফ্রিকার সিং কি বলছে? সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি। এই 4টা দেশকে, 4টা দেশ আকৃতিটা ঠিক এরকম, এই যে এরকম, মানে সিংয়ের মতো, বুঝতে পারছো? সিংয়ের মতো আকৃতি, এরকম আকৃতি, মানে সিং এখান থেকে শুরু, এখান থেকে সিংয়ের মতো আকৃতি। সেজন্য এগুলোকে বলা হর্ন অফ আফ্রিকা, মানে আফ্রিকার সিং। ওকে, তাহলে দেখো বাল্টিক রাষ্ট্র কি? এস্তোনিয়া, লিথুনিয়া, পরে হচ্ছে কি লাটভিয়া। মাস্টার্স লাইলি খুব ব্যস্ত, মনে করো তোমাদের শিখাইছিলাম আর কি। পরে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক আর সুইডেন, ঠিক আছে ভাইয়া? ওকে, পরে দেখো বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কতজনে? বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে কোরাম হয় কতজনে? একটু খেয়াল করো, জাতীয় সংসদের মধ্যে কোরাম হয় কতজনে? এই প্রশ্ন উত্তরে পারতে হইলে তোমাকে যেটা করতে হবে, দেখো বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে কোরাম হয়, হ্যাঁ, কোরাম হয় কতজন মিলে? একটু খেয়াল করো, আমি বলে দিই। সংসদের মধ্যে তোমার হচ্ছে কেউ যদি জাস্ট এই যে 60 দিনে, মানে 60 জন, অর্থাৎ একটা কোরাম হইতে, মানে সংসদে অধিবেশন শুরু হবে, মানে সংসদের মধ্যে একটা অধিবেশন হবে, এই অধিবেশন হইতে অ্যাটলিস্ট 60 জন সংসদ সদস্য লাগবে, মানে 60 জনের কম দিয়ে হবে না, 60 জনের কম দিয়ে হবে না। তাহলে 60 জন কয়জন ভাইয়া? এই 60 জন সদস্য লাগবে, এটাকে বলা হয় কোরাম, মানে কোরাম বলা হয়, ঠিক আছে? আর কোন সংসদ সদস্য যদি পরপর একটানা 90 দিন সংসদ অধিবেশনে অনুপস্থিত থাকে, তাহলে তার সংসদীয় আসন বাতিল হবে, বাতিল বলে গণ্য হবে। কয়দিন? 90 দিন অনুপস্থিত থাকে।
আর সংসদে মোট আসন হচ্ছে কয়টা? 350টা, তার মধ্যে 50টা হচ্ছে কি সংরক্ষিত আসন, 50টা হচ্ছে আমার সংরক্ষিত আসন। ঠিক আছে, বুঝতে পারো, সংরক্ষিত আসন। ওকে, এত বুঝতে পারছো তোমাদেরকে। ঠিক আছে, পরে দেখো উহুদ যুদ্ধের কত সালে সংগঠিত হয়? উহুদ যুদ্ধ, ইসলামের মধ্যে অনেকগুলো যুদ্ধ আছে, ইসলামের মধ্যে অনেকগুলো যুদ্ধ আছে, যে যুদ্ধের মধ্যে একটা হচ্ছে বদর যুদ্ধ। আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে একটা যুদ্ধ হয়, যে যুদ্ধের নাম হচ্ছে বদর যুদ্ধ, যেটা ইসলামের প্রথম যুদ্ধ। এটা 600 সালে, 624 সালে, 624 সালে আবার খ্রিস্টাব্দে এই যুদ্ধটা হয়। এই যুদ্ধটা হয়, আল্লাহ রাসূল হিজরত করেন, হিজরত মানে মক্কা থেকে মদিনায় যান, হিজরত করেন তোমার হচ্ছে 622 খ্রিস্টাব্দে হিজরত করেন। হিজরত করার পরে ঠিক 2 বছর পরে বদর যুদ্ধ হয়, কুরাইশদের সাথে বদর যুদ্ধ হয় 624 সালে, এবং 625 সালে একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধের নাম হচ্ছে উহুদ যুদ্ধ। এই যে 25 সালে মানে 1 বছর পরেই, 1 বছর পরে একটা যুদ্ধ, সেই যুদ্ধের নাম হচ্ছে উহুদ যুদ্ধ, সেটা হচ্ছে 25, সেটা কত? সেটা হচ্ছে 25 সালে মানে খ্রিস্টাব্দে, 625 খ্রিস্টাব্দে যুদ্ধটা হয়। তাহলে আশা করি বুঝতে পারছি তোমাদেরকে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, এরপর কি বলছে? 7, 11, 19, 31। একটু খেয়াল করো, দেখো প্রশ্নটা খেয়াল করো। 7, 11, 19, 31, 7, 11, তার মানে ডিফারেন্স কত? ডিফারেন্স 4। পরে খেয়াল করো 11, 19 ডিফারেন্স কত? 8। 19 পরে কি? 19 পরে হচ্ছে আমার কত? এখানে হচ্ছে আমার দেখা যাচ্ছে 19 পরে হচ্ছে 31, ডিফারেন্স কত? 19, 31 হলে ডিফারেন্স হচ্ছে আমার 12। হ্যাঁ, 12। এখন যদি 12 হয় তাহলে আমার কি করতে হবে? এইটা সংখ্যাটা লিখে দিতে হবে। তাহলে কি করতে হবে? এখানে যা যোগ করে দিতে হবে। উত্তর পেয়ে গেছি। এখন দেখি উত্তর কত, দেখি এখন কত হয় আমার। এখানে কত হচ্ছে আমার? এখানে 67 দেখাচ্ছে, 67 দেখাচ্ছে। তাহলে উত্তরটা কত হবে বলে দাও দেখি। এখানে কি 47 হবে নাকি হচ্ছে 40 হবে? দেখিয়ে বলতে পারো। ওকে, হ্যাঁ এই তো গুড, একজন 47। উত্তর কত? উত্তর হচ্ছে এখানে কত হবে? 4 7 47। কত হবে ভাইয়া? 47 হবে। ওকে, পরবর্তী প্রশ্ন আসি। পরবর্তী প্রশ্ন, সিলেট প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল, মানে সিলেট প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? তুমি পরীক্ষার জন্য জনপদ পড়বা, কি করবা? জনপদ তুমি পড়তে হবে, তুমি পড়বা। ঠিক আছে, জনপদ তোমাকে অবশ্যই পড়তে হবে, জনপদ তোমাকে অবশ্যই দেখতে হবে। সিলেট প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, এটা মনে রাখার জন্য একটা টেকনিক তোমাকে লাগবে, জাস্ট এটা মুখস্থ করবা, শেষ। এই জনপদগুলো একেবারে তোমার কাছে পানি মনে হবে, জাস্ট শুধুমাত্র তুমি যেটা মনে রাখতে পারো, জাস্ট এটা যদি তুমি মনে রাখতে পারো। দেখো এই জনপদগুলো তুমি মনে রাখতে পারো, জাস্ট এগুলো ক্লিয়ার হবে। দেখো খেয়াল করো, এটা কি জনপদ দেওয়া আছে অংশটা? এটা কি বলা? হরিকেল। এটা কি? এটা হচ্ছে হরিকেল। এটা যদি হরিকেল হয়, হরিকেলের মধ্যে দেখো কি কি আছে? এই অঞ্চলের মধ্যে কি সিলেট আছে না? তুমি তোমার বাংলাদেশের যে মানচিত্রটা আছে, মানচিত্রটা খেয়াল রাখো, তাহলে পারবা। এখানে কি আছে ভাইয়া? এখানে আমার সিলেট আছে, সিলেট কি আছে ভাইয়া? সিলেট আছে, সিলেট। এখানে কি আছে ভাই? এখানে চট্টগ্রাম আছে। এখানে কি আছে? চট্টগ্রাম আছে। ওকে, তাহলে দেখছো এই অঞ্চলগুলো পাইলা, তুমি পাইছো? এই অঞ্চলগুলো সিলেট চট্টগ্রামের মধ্যে আছে। এই যে অঞ্চলগুলো, এগুলো সমতল, এগুলো কি বলা হয়? এটা সমতল। এখানে কি কি আছে? কুমিল্লা নোয়াখালী আছে, কুমিল্লা নোয়াখালী আছে। এই যে বঙ্গ বলা হয়, বঙ্গের মধ্যে এখানে চন্দ্রদ্বীপ বরিশাল আছে, বরিশাল। পরে কি? বরেন্দ্র, পুন্ড্র, পরে হচ্ছে গৌর, নবাবগঞ্জ। দেখছো অঞ্চলগুলো সুন্দর মতো, জাস্ট এটা মনে রাখতে পারলে কোনো ব্যাপারই না। জনপদ কোনটা কোন জায়গায় ছিল সবগুলো তোমাকে সিজি মনে হবে। ঠিক আছে, এগুলো তোমার কাছে সবগুলো তোমার কাছে পানি মনে হবে যদি জাস্ট তুমি একটু ফলো করতে পারো। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে এই ছিল আজকের ক্লাসের মধ্যে প্রশ্নগুলো, কোনটা কোন জনপদের মধ্যে আছে সবগুলো সুন্দর মতো দেওয়া আছে। ঠিক আছে, আজকের ক্লাসের মধ্যে জাস্ট এই অংশগুলোই তোমাদের ছিল, তোমাদের সুন্দর মতো দেখাইলাম যে এই অঞ্চলগুলো, এই বিষয়গুলো তোমাদেরকে আলোচনা করাইলাম, দেখাইলাম, বুঝাইলাম, সুন্দর মতো পড়ে ফেলবে এখন থেকে। ঠিক আছে ভাইয়ারা? হ্যাঁ, তোমাকে জাস্ট যেমন দেখাচ্ছি এই টপিকগুলো পড়বা, এই টপিকগুলো গুরুত্ব দিবা। আমি জাস্ট তোমাকে বারবার দেখাই, আমি সব প্রশ্ন দেখাই না, জাস্ট যে টপিকগুলো মনে হয় যে প্রতি বছর আসবে, আসার মতো, সেগুলো তোমাকে বারবার দেখাই। তুমি জাস্ট ওগুলোই বারবার নজর দিয়ে পড়বা, ওই টপিকগুলো ভালো মতো পড়বা, মানে ভালো মতো পড়বা, তাহলে দেখবার কোনো সমস্যা তৈরি হবে না ইনশাল্লাহ। এভাবে সুন্দর মতো ক্লাসগুলো করতে থাকো, ইনশাল্লাহ খুব শীঘ্রই তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পদচারণ করতে পারবা, এই ক্যাম্পাসে আসতে পারবা, সে প্রত্যাশা রেখেই আজকের ক্লাস এখানে সমাপ্তি করছি। দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।